এটা হচ্ছে শুটকি মাছ, আমরা যেটা বলি সেই শুটকি মাছ আর কি। এটা দিয়ে তারপরে ওনারা ভাতের সাথে মিশিয়ে খাচ্ছে। মালিক ভাই, দুপুরে ভাত খাবো না আজকে? ভাই আজকে ভাত দুপুরে তো আপনাদের লেখা নাই ভাই। বলা হয় যে ক্রিস্তং সাবিট করেছে সে নাকি বান্দরবানের যে কোনো পাহাড় টপকাতে পারে। গত দুদিন আমরা ট্রেক করেছি প্রায় 31 কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ। দুর্ধর্ষ ক্রিস্তংয়ের পাশাপাশি পেরিয়েছি রুংরাং, মিনিয়াংপাড়া, থংখুইপাড়া। রাতের কঠিন পাহাড়ি রাস্তা ভেঙে নেমেছি টয়েং খালে, আর শেষমেশ পৌঁছেছি পালংখিয়ংয়ে। এটা শুধু ট্রেক ছিল না, এটা ছিল পাহাড়ের সঙ্গে এক সরাসরি লড়াই। কিন্তু আজ পাহাড় যদি গত দুদিন রাজা হয়ে থাকে, তবে আজ আমরা দেখব তার মায়াবী রানীদের। প্রথম গন্তব্য সুউচ্চ লাদমেরাক ঝর্ণা, তারপর জামরুম ঝর্ণা। ফিরতি পথে ছুঁয়ে দেখব পাহাড়ি মানুষের সংগ্রামী জীবনের এক টুকরো বাস্তবতা। শেষে আবার ফিরব পালংখিয়ংয়ে, প্রকৃতির তৈরি করা সুইমিং পুলে ডুব দিয়ে ধুয়ে ফেলব সব ক্লান্তি। বন্ধুরা, চলুন শুরু করি তৃতীয় দিনের অভিযান বান্দরবানের গহীনে, আরও এক নতুন গল্পের পথে। ভালো একটা জিনিস দেখায়, দেখেন এটা হচ্ছে দরজাটা। এখন দরজাটা খোলার জন্য এরকম ঠেলা মারলে খোলে, কিন্তু ঠেলার বিষয় যেটা, এখানে যদি খেয়াল করেন এখানে একটা বাঁশের মতো আছে, মোটা বাঁশ, তার ভিতরে একটা চিকন বাঁশ। তো এটা এরকম এই যে ঠেলা দিলে এই যে খুলে যাচ্ছে। ঝর্ণার পাশে বসে এরকম খাওয়া, এটা সারাটা জীবন মনে থাকবে, কারণ খাওয়া তো অনেকভাবেই সম্ভব হয়, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট, অনেক জায়গায় খাওয়া হয়। এরকম প্রকৃতি দেখে এরকমভাবে খাওয়ার স্বাদটা আরও একটু বাড়াই দিচ্ছে। স্যার, এমন খাওয়াটা কেমন লাগলো? চাইলেও সবার ভাগ্যে এমন খাওয়া জুটে না। পালংখিয়ং ঝর্ণা বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্গম পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা এক নীরব বিস্ময়। কেউ কেউ এটিকে তিনতলা ঝর্ণা বলেও ডাকে। যার রূপ এত মায়াবী, এত রাজকীয়, তাকে বহু নামে ডাকবে সবাই, এটিই তো স্বাভাবিক। এই তিনতলা ঝর্ণা 12 মাসই জেগে থাকে পাহাড়ের বুকে। তবে বর্ষা এলে পাহাড়ি ঝিরি আর স্রোতের মিলনে তার রূপ হয়ে ওঠে আরও প্রাণবন্ত, আরও উদ্দাম। এই পালংখিয়ং ঝর্ণার নিচে তৈরি হয়েছে এক প্রাকৃতিক সুইমিং পুল। রোদের আলোয় ঝিকমিক করে ঠান্ডা জল, চারপাশে পাহাড়, আকাশ আর বাঁশের ছোট ছোট ঘর। সব মিলিয়ে মনে হয় এটা শুধু ঝর্ণা নয়, প্রকৃতির নিজ হাতে লেখা এক জীবন্ত গল্প। আশেপাশের এসব পাহাড়ে বসবাস করে মারমা ও ম্রুসহ বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়। আজকের লুঙ্গি পরেই কিন্তু রাত্রে ঘুমিয়েছিলাম, এই জন্য লুঙ্গিটা পরা আছে। এই প্রকৃতিতে এটাই বেশি ভালো লাগতেছে। এত ন্যাচারাল সুইমিং পুল পৃথিবীর আর কোথায় পাওয়া যাবে বলেন? প্রচুর গভীর কিন্তু এই জায়গাটা, খুব মজা লাগে, কারণ আগের বারের এই এক্সপিরিয়েন্সটা আছে। এই সুইমিং পুলটা, মানে সুইমিং পুল বলছে এই কারণে, কারণ দেখেন না, টকটকা পানি এবং ঝর্ণার পানি এসে পড়তেছে, দারুণ লাগতেছে, দারুণ একটা মজার পরিবেশ। পাহাড় এক পাশে, আর এক পাশে ঝর্ণা, তার ভিতরে গোসল করতেছেন সুইমিং পুলে। এটা দারুণ দারুণ আসলে। আমরা যখন 2018-19-এ আসছি, তখনও কিন্তু এখানে কোনো ঘর বাড়ি বা কিছুই ছিল না। আমরা নিজেরা এসে ক্যাম্প করে তারপরে এখানে থাকছি। এই গাছগুলোর উপর দিয়ে হচ্ছে আমরা বেলুন টেলুন এইগুলো দিয়ে সুন্দর করে নিজেদের একটা পরিবেশ তৈরি করে তারপরে কিন্তু এখানে ক্যাম্প করেছিলাম। শুরু করলাম আজকে আমাদের জার্নি। আমরা আবার আজকে এসে এখানে স্টে করব, থাকবো। তো আমাদের গত 2 দিনের মতো আজকে ঘাড়ে ব্যাগ নাই, যেটা পার হচ্ছে এটা টয়েং খাল। আজকে এরকম পার হব, আবার এ পাশে আসবো, ও পাশে যাবো, এরকম করেই কিন্তু যেতে হবে। দেখে দেখে জায়গায় যদি পার না হওয়া যায়, তাহলে কিন্তু ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনের প্রথম গন্তব্য লাদমেরাক ঝর্ণা। তবে আজ কোনো পাহাড়ে ওঠা নয়, আমাদের পুরো যাত্রাই হবে টয়েং খাল ধরে। পানির স্রোত মারিয়ে, পাথর পেরিয়ে, খালের বুক চিরে এগিয়ে যেতে হবে প্রায় 1 ঘন্টা। মানিক ভাই আমার জন্য বাঁশ কেটে একটা লাঠি বানিয়ে দিচ্ছেন, পাহাড়ে ওঠার জন্য নয়, খালের পিচ্ছিল পাথরের ভারসাম্য রক্ষার জন্য। এখন যে পথে হাঁটছি সেটা শুকনো মাটি নয়, আজকে পথটা জল, পাথর আর স্রোতের। এখান থেকে কিন্তু পুরোটা ভেঙে পড়ছে, ট্রলার কেন আসে না দেখেন।
এখানে কিন্তু আরও একটা তার প্রমাণ দেখেন কোন জায়গায় চলে গেছে, এখানে ট্রলার কোন দিক দিয়ে যাবে। বান্দরবন দেখার জন্য যে কোনো লোকেশন নির্দিষ্ট লাগে না, সেটা এখানে দেখলে বোঝা যাচ্ছে। দেখেন প্রকৃতি নিজেকে একা একা কিভাবে সাজিয়েছে, এটা না দেখলে আসলে বুঝতেই পারতাম না। দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু সবুজ পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে টুয়াইন খাল, নীরব অথচ জীবন্ত। খালের জলের শব্দ কানে নয়, মনে এসে নরম এক সুর তোলে, যেন ভেতরের অস্থিরতাকে ধীরে ধীরে শান্ত করে দিচ্ছে। পাহাড়ের গায়ে তাকালে মনে হয় প্রকৃতি নিজ হাতে রং তুলি দিয়ে এঁকেছে আলপনা, সবুজ, ধূসর আর ভেজা মাটির মিশেলে এক অনবদ্য ক্যানভাস। স্বচ্ছ স্রোত বয়ে যাচ্ছে সামনে, দেখলেই মনে হয় মনটা ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর নিচে জমে থাকা অগভীর পানিতে ছোট ছোট পোকামাকড়ের খেলা। মালিক ভাই, ভাই দুপুরে ভাত খাবো না আজকে? ভাই আজকে বাদ দুপুরে তো আপনাদের লেখা নাই ভাই, আপনাদের খাতার মধ্যে লেখা নাই, যাবো নাই। তা আমরা তো দুপুরের ভিতরে পৌঁছাই যাবো। গরু বুঝতে গেলে কি করে, আমি 3 প্যাকেট লুরুস আছে, এগুলো কোনো রকম করে দিন খেয়ে দিই। দেখছেন, দুপুরে ভাত খাওয়াবে না, নুডলস খাওয়াবে। কারণ কি জানেন? কারণ এখানে তো বাজার আমরা করা বাজার হিসাব কিতাব করে নিয়ে আসছি। কারণ হচ্ছে 3 দিন ধরে তো আমরা ঘুরতেছি। আর কলমকিয়ান ঝর্ণা কিন্তু কোনো পাড়া না, পারা না। এটা হচ্ছে একজন লোক খালি থাকে, ওই টুরিস্টরা যারা আসে তাদের জন্য ঘরগুলো বানানো থাকার জন্য। আর ওই একটা লোক খালি ভাড়া তোলার জন্য থাকে আর কি, প্রতিদিন 200 টাকা করে। তো ওইখানে যেহেতু আমরা অন্যান্য পাড়ায় গেলে যেমন চাল পাইছি, ডাল পাইছি বা সবজি টবজি কিনতে পারছি, এইখানে সেই সুযোগটা নাই। এই জন্য যা নিয়ে আসবেন ওইটাই খাইতে হবে। খাবেন ব্যবসা করে তাহলে কোনোভাবে খাওয়ানো যায় না, না ভাই, কোনোভাবে খাওয়ানো যায় না। হিসাবে কি আর ভাই। করার, ওই নুডলসই খাই। বন্ধুরা, কেউ বলে পাহাড়ের কান্না, আবার বলা হয় পাহাড়ের বুক থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরে পড়ছে। কেউ হয়তো মনে করে পাহাড় ঘামে, কিন্তু বাস্তবে এটা পাহাড়ের ভেতরে জমে থাকা পানি। বর্ষার স্রোত আর ভূগর্ভ জলের মিলনে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে। পাহাড়ের ফাটল আর শিলার ভেতর জমা পানি চাপ খেয়ে পাহাড়ের ঢালে এসে ছোট ছোট ফোঁটা হয়ে ঝরে পড়তে শুরু করে, যা আমরা এখন চোখের সামনে দেখছি। এই ফোঁটা ফোঁটা পানি মিলে গড়ে তোলে ঝর্ণা, ঝিরিপথ, খালের স্রোত আর নদীপথ। হঠাৎ সবুজের দেয়াল সরিয়ে যেন পর্দা উঠল। প্রায় 160 ফুট বা 50 মিটার উঁচু পাহাড়ি রানী লাদমেরাগ ঝর্ণা আমাদের সামনে নিজ মহিমায় দাঁড়িয়ে। চারপাশে ঘন সবুজে কেশে মোড়ানো বন, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়, আর নিচে স্নিগ্ধ টুয়াইন খালকে কোলে নিয়ে সগৌরবে নেমে আসছে তার স্বচ্ছ জলধারা। মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এই দৃশ্য। পানি এখানে বেশি থাকার কারণে আমাদের ঠিক এভাবে ঘুরে যেতে হচ্ছে, যেখানে একটু কম পানি সেইভাবে ঘুরে ঘুরে যেতে হবে। এবং যাওয়ার সময় দেখেন খুব সাবধানে তারপরে কিন্তু যাইতে হচ্ছে, কারণ এখানে পিচ্ছিল। ওঠার সময় এই জায়গাগুলো যে পিচ্ছিল, সব সময় তো আসে না সবাই। খুব সাবধানে যদি না যাওয়া হয় তাইলে, আর এখানে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। এখানে একটা চরম বাতাস, তাই না স্যার? এখানে একটা আলাদা বাতাস। শীতকাল হলেও তার জলুস একটু ম্লান নয়। জলধারার প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে শক্তি আর সৌন্দর্যের মিশেল। দাঁড়িয়ে থেকেই বোঝা যায় বর্ষার ভরা মৌসুমে এই রূপ কতটা উন্মুক্ত হয়, কতটা দাম্ভিক হয়ে ওঠে তার গর্জন। তখন হয়তো পাহাড় কাঁপে, বন কেঁপে ওঠে, আর লাদমেরাগ তার আসল রাজকীয়তা মেলে ধরে। আমরা কিন্তু চলে আসছি জামরুল ঝর্ণা। ওয়াও।
অনেক উপর থেকে নেমে আসছে, স্টেপ স্টেপ করে নিচে নামতেছে। জামরুমের রয়েছে 4টি ধাপ, প্রতিটি স্তর যেন আলাদা এক সৌন্দর্যের অধ্যায়। খাদের ভেতরে লুকিয়ে থাকা এই ঝর্ণা চারদিকে পাহাড়ে ঘেরা, শুধু এক পাশ দিয়ে ছুটে গেছে স্রোতের পথ। ঘন বাঁশঝাড়ে ঢাকা গা ছমছমে পথ পেরিয়ে যেখানে সূর্যের আলো অনেক জায়গায় পৌঁছায় না, সেই অরণ্যের গভীরে দাঁড়িয়ে আছে জামরুম ঝর্ণা। এটা খুব কাছে, ব্যাকে আসতে হবে, একটু আসলেই তারপরে আমরা রুট জাস্ট খালি চেঞ্জ করে ওপাশ থেকে বাসে এসে ভিতরের দিকে ঢুকলেই ঝর্ণা। চমৎকার একটা ঝর্ণা, কিন্তু এটাও অপূর্ব ঝর্ণা। এটা একটা মানে এটা শুধু যদি বর্ষাকাল হতো, ও এই পর্যন্ত আসতে পারতাম কিনা জানি না, কিন্তু চমৎকার। চাষিদের বাড়ি কোন পাশে? ওই পাশে। ও এখন কি দুপুরের খাবার খাচ্ছেন? এই দুজন কে হয়, ছেলে নাকি? আমার ছেলে। দুজনই? এটা নাতি। ও এটা নাতি। কি নাম তোমার? রাজা। রাজা? ও রাজা, কিং, দারুণ। শুধু ভাত, সাথে আর কিছু নাই? দুর্গম এলাকা থেকে আজকে কাছে আনতে পারবে ও আজকে কোনো মাছ পড়া, তাই না? এটা হচ্ছে শুকনো মাছ পড়া, আর একটু কেঁচা মরিচ, আর কিছু লবণ। এখানে কাজ করতে আসছেন? কাজ না, এদেরকে বাসায় সব কিছু দিতে আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এমনি কি করেন? এমনি কাজ টাজ কিছু করেন? আমি তো জুম চাষ করি। জুম চাষ করেন? ও, এটা হচ্ছে আমরা পাহাড়ি যেই কাঁচা মরিচ, এটা আমরা দেখেছি, সেই মরিচটা, লবণ একটু, এটা একটু ধরলাম। হ্যাঁ, এটা হচ্ছে শুটকি মাছ, আমরা যেটা বলি সেই শুটকি মাছ আর কি। এটা দিয়ে তারপরে ওনারা ভাতের সাথে মিশিয়ে খাচ্ছে, শুটকির গন্ধও বেরোচ্ছে। এই যে হাতে ধরে রাখছে, এটা দিয়ে তারপরে খাচ্ছে। কি কিউট বাচ্চা দেখছেন, এবং অনেক লক্ষ্মী একটা ছেলে। ওরা দুজন খাচ্ছে, আপনি খাবেন না? হ্যাঁ, খিদে নেই বলতে। ও ক্ষুধা নাই বলতেছে। পানি কি এখান থেকে নিছেন? এই ঝিরির পানি নিছেন? এই ঝিরির পানি এই যে বোতলে ভরছে, আমরাও এই পানিই খাচ্ছি। তো এই ঝিরি থেকে পানি নিয়ে, ঝিরির পানি কিন্তু খাওয়া যায়, অর্থাৎ প্রবাহিত পানি হলে সেই পানি ধরে সংরক্ষণ করে খাওয়া যায়। রাজা বসে এখানে রাজার মতো খাচ্ছে। তবে আপনাদের খাওয়া দেখে কষ্ট লাগতেছে, এই শুকনো ভাত এইগুলো দিয়ে খেয়ে ফেলাচ্ছেন। এ হলে তো আমরা খাইতে পারতাম না। বন্ধুরা, পাহাড়ি জীবন কঠিনের উপরেও কঠিন হয়, সেটা আমি যেটুকু এতক্ষণ দেখাইলাম সেটা আসলে বোঝা যায়। জাস্ট শুকনা মাছ শুকিয়েছে আর কি, আর একটু লবণ, একটু ঝাল, আর শুকনা ভাত। এটা হচ্ছে নাতি, আর এটা হচ্ছে ছেলে। বান্দরবনের প্রত্যেকটা সৌন্দর্য আলাদা আলাদা রকমের সৌন্দর্য, এবং এই সৌন্দর্যগুলো একসাথে মিলালেই কিন্তু বান্দরবন। আমরা এখন ফিরছি হচ্ছে পলংকিয়াং ঝর্ণাতে, আমাদের গন্তব্যে। ওখানে গিয়ে আমাদের মূল যে সবচেয়ে এক্সাইটেড যে বিষয়টা, আমরা ওইখানে আজকে সুইমিং পুলে গোসল করবো। পলংকিয়াং ঝর্ণা সুইমিং পুল শুনতে অবাক লাগলেও আসলেই চমৎকার। এই সুইমিং পুলের পানি তো অনেক ঠান্ডা, শীতকাল এমনিও ঠান্ডা, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেহেতু কিছুটা ট্র্যাক করে আসলাম, শরীরটাও একটু গরম আছে। এখানে গোসলটা প্রথমে একটু মানানসই হয়ে গেলে দারুণ উপভোগ করা যাবে, এবং আমরা সেই উদ্দেশ্যেই এখন লম্ফঝম্প করব, এর ভিতরে গোসল করব যতটুকু সময় পারা যায়।
প্রকৃতপক্ষে 3 দিন পর গোসল করতেছি আমরা। না আমি রেগুলার করছি, দূর, আপনি তো মানুষের পর্যায়ে বলেন না। আমি রেগুলার করছি। চরম ঠান্ডা। আমি কিন্তু অনেক বন্ধুরা এখানে কিন্তু ঠাই নাই। সাঁতার না জানলে অবশ্যই এই ভিতরের দিকে আসার চেষ্টা করবেন না, কাছাকাছি একটু ছাই পাইতে পারেন। আর প্রচুর পিচ্ছিল যেহেতু অবশ্যই সাবধানে নামবেন। মেলার অন্তিম মুহূর্তে আমরা এমন একটা সময় পার করছি এখন। আমার লাইফের সেরা বিকাল ছিল আগেরটাও এবারেরটাও। এমন একটা প্রকৃতিতে এই মুহূর্তটা পার করা আসলেই অসাধারণ। আমরা প্রায় ঘন্টাখানিকের কাছাকাছি এখানে বসে আছি। এই যে নিজেদের থেকে আমরা আসলে বর্তমান যুগে, ডিজিটাল যুগে এই কম্পিউটার, মোবাইল এগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকি, এরকমভাবে আসলে হয় না। তো এখানে চাইলেও আপনার ব্যবহার করার যেহেতু সুযোগ নাই, সেই সময় সব মিলে এত দারুণ একটা সময় যাচ্ছে আমাদের এখন। তো এই দিনের এই শেষ ভাগে বাকি দুইজনের অবস্থা একটু শুনে নিই। স্যার, কেমন লাগে? আধারের সাথে শুধু কথা আউট অফ দ্য ওয়ার্ল্ড, অপার্থিক। দাদা, কি অবস্থা? বিকাল কেমন লাগছে? দাদা বাকরুদ্ধ, দাদা খুশিতে কথা বলতে পারতেছে না। তো বুঝতেই পারতেছেন কি অবস্থা সবার। আসলেই এমন একটা বিকাল অবশ্যই কাম্য, সবার জীবনে এরকম একটা বিকাল আসুক, এই কামনাই করি। আজকের মতো অফ করে দিচ্ছি।